দাদা কোনো ভিডিওতে একটা সেকেন্ড এমন যে চুলটাকে এনে নিয়ে ওড়াচ্ছে না। আমরা এন্টার করছি একডালিয়া, কেউ বলবে না রাত্রির 2:30 বাজে, চতুর্থীর দিন। এটা অনেক তো ভালো বুঝতে পেরেছো। কি করেছি মানে ব্যাপারটা হচ্ছে কি, ভোর 5টা, কৃষ্ণদিদা একটু হাই তুললো এতক্ষণে, আমার চোখটা একটু জুড়িয়ে এসেছিল, বাট চা খাওয়ার পর আমার এনার্জি ইজ ব্যাক। ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পন্দন। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার দুর্গাপূজা সিরিজের পুজো পরিক্রমার প্রথম ব্লগে, যেটার জন্য আমি খুব এক্সাইটেড। আজকে হচ্ছে চতুর্থী এবং আজকের দিন দিয়ে আমরা শুরু করছি আমাদের পুজো পরিক্রমা প্যান্ডেল ওপেনিং 2025। এখন বাজে এক্স্যাক্টলি রাত্রি 12:30টার সময় বেরোচ্ছে এখন আমরা প্যান্ডেল হপিং করতে কলকাতা, সাউথ কলকাতা স্পেশালি। আজকে আমি, অনিন্দ, কৃষ্ণেন্দ্র, তনয়াদি, এই চারজনের একটা গ্রুপ আমরা যাবো যে প্যান্ডেল হপিং করতে। সুপার এক্সাইটেড, সুপার এন্টারটেইন। তো চলো আর বেশি কথা না বাড়ি, দিনটাকে ব্লগটাকে দুটোকেই শুরু করি। সেই যে অনিন্দ এসে গেছে, কি এক্সাইটেড? তোমাকে কমেন্টে সবাই বলছে দাদা কোনো ভিডিওতে একটা সেকেন্ড এমন যে চুলটাকে এনে নিয়ে ওড়াচ্ছে না, তো প্লিজ আর চুল আর কিছু করো না। এই ছেলেদের যে কি একটা স্বভাব। আমাদের তো জামা কাপড় একটাই, গেঞ্জি একটাই প্যান্ট, তা আছে কি আর এই জিনিসটাই, এটাও যদি পড়ে যায় বা এটা এরকম করতে করতে ঝরেই না, এটা আমার জন্মগত প্রবলেম। এখনো পড়েনি যখন, তো ঠিক আছে এখন। চলে যাওয়া যাক। গাড়ি বুক হয়ে গেছে? গাড়ি চলে এসছে। আর আমাদের নাগের বাজার এলাকা একদম এখন আলোয় আলো। নট অনলি নাগের বাজার, আমি জাস্ট শুট করে ফিরছিলাম শ্রীভূমি টিভূমির ওখানে, কি বিভৎস ভিড় ছিল। বাট চলো এবার দেখা যাক। আজকে আমরা সাউথ কলকাতা মানে রাজডাঙ্গা, রুবির ওখান থেকে শুরু করব, তারপর ওই গড়িয়াহাট, ওই চত্বর, সিংহি পার্ক, হেনা তেনা, ওগুলো সব দেখবো। চলে এই যে অনিন্দ এখানে আছে। আমরা এখন দাঁড়িয়েছি শ্রীভূমির জ্যামে, আর আমাদের এখন পৌঁছতে লাগবে এক্স্যাক্টলি 29 মিনিটস। আর শ্রীভূমির সামনে বরাবর জ্যাম, এই একটা মানে পুজো বটে, কিছু বলো? হ্যাঁ শ্রীভূমি তো জ্যাম হবে। আর তনয় দিলে কত দূর বলছে, কি বলছে ওরা? ওরা জানি না, আমি খোঁজ করিনি। ওরাও উঠে যাবে, ওরা বললো আমি 10 মিনিট পরে বেরোচ্ছি, ওকে তো ওরা উঠে যাবে। হাই তুলছে এখনই। চল যাওয়া যাক। আমরা এন্টার করে গেলাম রাজডাঙ্গার প্যান্ডেল চত্বরে। এই যে অ্যাক্রোপলিস মলটা আছে, ঠিক এর পাশটা দিয়ে গিয়েই হচ্ছে রাজডাঙ্গা। প্রত্যেকবার রাজডাঙ্গা বেশ ভালোই করে, আর আগে যেহেতু আমি রুবির এখানেই থাকতাম, তাই জন্য রাজডাঙ্গাটা না দেখলে আমার ঠিক পুজো শুরু এটা মনেই হয় না। আমরা পৌঁছে গেছি আমাদের ফার্স্ট লোকেশন, রাজডাঙ্গা পুজো দেখতে। রাজডাঙ্গার কৃষ্ণনগরে এলেই তারপর একসাথে দুজনে মিলে ঢুকবো আমরা ভেতরে। এই যে প্যান্ডেলের উল্টো দিকেই হচ্ছে অ্যাক্রোপলিস, আর এইখান দিয়ে আমাদের এনগেজমেন্টের হলটা ছিল। আমি আলতা পায়ে শুটের পরে এবার এন্টার করছি রাজডাঙ্গা ক্লাবের ঠাকুর দেখতে। এখন বাজে রাত্রি প্রায় 2টো। কটা বাজে? 1:30। কেউ দেখে বলবে? এটাই কলকাতা। এখান দিয়ে এন্টার করছি আমরা, প্রচুর লাইন লম্বা সামনে, বাট ঠিক আছে, ভিড় ছাড়া পুজো কি ভালো লাগে বলো? কৃষ্ণেন্দ্র ওরা পৌঁছে গেছে। কৃষ্ণেন্দ্র পৌঁছে গেছে ওখানে। চলো আমাদের আজকের প্যান্ডেল পরিক্রমা শুরু হচ্ছে কসবা রাজডাঙ্গা নবোদয় সংঘ থেকে। এখানকার থিম সবসময় দর্শকদের চমকে দেয়, আর এবছর তাদের থিম ছিল প্রশ্ন। মণ্ডপে ঢুকলেই মনে হয় গোটা পরিবেশটায় যেন এক বিশাল প্রশ্নচিহ্ন। আলো ছায়ার খেলা, খোলা গঠন আর নানা প্রতীকী ইনস্টলেশন যেন দর্শকদের সামনে প্রশ্ন ছুড়ে দেয়। আর মণ্ডপের ঠিক মাঝখানেই রয়েছেন দেবী দুর্গা, ঐতিহ্যবাহী ভঙ্গিমায় প্রতিষ্ঠিত। এখান দিয়ে যাওয়া যায়, এখান দিয়ে যাওয়া যায়। আমাদের প্রথম ঠাকুর দেখা হয়ে গেল, কেমন লাগলো তোমাদের বলো? খুব ভালো, একটা ইউনিক থিম বানিয়েছে ওরা। ভালো লেগেছে? এটা অনেক তো ভালো বুঝতে পেরেছো। অনিদাটা এক্সপ্লেইন কর কি করেছে। মানে ব্যাপারটা হচ্ছে কি, আফতার থেকে ঢুকেছে, সব ভাসছে। বাবা লোকজন এসে মারবে অনিন্দকে, সিরিয়াসলি। এদিকে চলো, আগে একটা পরে আর ওখানে একটা পরে। ওকে, আমাদের প্রথম প্যান্ডেল দেখা হয়ে গেছে। কি ভালো লাগছে ফাঁকায় ফাঁকায়, বাট রাতের বেলাতে যা ঘামছি, দিনের বেলা বেরোলে যে কি হতো ভগবান জানে। এরপর আমরা যাবো বোসপুকুর সাইডে ঠাকুরগুলো দেখতে এক এক করে। এসে গেছে আমরা বোসপুকুর শীতলা মন্দিরে।
বোসপুকুর শীতলা মন্দির প্যান্ডেলের এবছরের থিম ছিল কালরক্ষণ, অর্থাৎ সময় ও স্মৃতির সংরক্ষণ। মণ্ডপে ঢুকতেই চোখে পড়ে পুরনো মুখচিহ্ন, পুরনো স্মৃতি, নতুন আলো। একভাবে যেন সময়টা স্থির হয়ে ঠেসে দাঁড়িয়ে আছে এইখানে। কাতারে কাতারে লোক ঢুকছে আর আমরাও ঘেমে এই যে প্রচুর গরম আছে। বাস চলো এন্টার করা যাক বোসপুকুর শীতলা মন্দিরে। এই বোসপুকুর শীতলা মন্দির প্যান্ডেল শুধু দর্শন নয়, এটি একটা ডাক। চিন্তা করো, সংরক্ষণ করো, সময়কে শ্রদ্ধা দাও। এই মণ্ডপটি আপনাকে স্মরণ করাবে সময়ের গতি থেমে নেই, তবু আমরা রাখতে পারি স্মৃতির ছোঁয়া। এক মুহূর্তের মাধুর্যে কালরক্ষণ। একভাবে যেন সময়টাই স্থির হয়ে ঠেসে দাঁড়িয়ে আছে এই। কি অপূর্ব ঠাকুরটা করেছে! এটা হচ্ছে মেন দুর্গা, আর তার তলায় রয়েছে আমাদের ছোট্ট মা দুর্গা, এই যে পুরো পরিবার নিয়ে। এটা কিন্তু সব থেকে মিষ্টি, মানে আজকাল থিমের দুনিয়ায় এই যে মা দুর্গার যে আসল ডাকের সাজের রূপটা কিন্তু আমরা ভুলতেই বসেছি। তো এটা একটা আলাদাই সৌন্দর্য। মণ্ডপের কেন্দ্রে দেবী দুর্গা। যতই নৃত্যরত প্রতিভা, যতই সৌন্দর্য, কিন্তু তার দৃষ্টিতে যেন ধরা আছে সেই অনন্ত প্রশ্ন, কি রেখে যাচ্ছি আমরা সময়ে। হয়ে গেছে আমাদের শীতলা বাগান দেখা, এই শীতলা মন্দির, শীতলা বাগান বলছি, আমার মাথাটা গেছে গরমে। এরপর যাচ্ছি আমরা কোথায়? তালতলায়। ওই চলো, দেখতেই পাবে তোমরা, একদম পাশে। এটা পুরো হেঁটেই কভার এই পুরো সেক্টরটা। তালবাগান সার্বজনীনের প্যান্ডেলটি আমার কাছে লেগেছিল কিন্তু বেশ। এই মণ্ডপটি নিজেদের ভাবধারা ও শিল্পশৈলীর মাধ্যমে সমাজকে ভাবাতে চায় অন্তর্লোকের আহ্বান। মণ্ডপটি পুরোপুরিভাবেই সাজানো হয়েছে পুরনো দিনের আসবাবপত্র, রাজা মহারাজাদের ব্যবহৃত বিভিন্ন জিনিস দিয়ে। মণ্ডপের কেন্দ্রে দেবী দুর্গা, তার মধ্যভঙ্গি মহিমাময় অথচ নিঃশব্দ। আর মা দুর্গার মাঝখানের এই আয়না মনে করিয়ে দেয় আমরা কে। এই যে ঠাকুর দেখার পর আমরা শুধু দাঁড়িয়ে আছি, এটা একটা আমাদের, এটা সবার হয় প্যান্ডেল এসে। এই যে এখানে পাখা, এই যে আমরা দাঁড়িয়ে এটা ঠাকুরের ছবি তুলেই যাচ্ছি হাওয়া খাওয়ার নাম করে। এবার শুনে সবাই এসে বের করছে, এবার লোকজন আমাকে মারবে ধরে। আমরা এখন উঠে পড়েছি অটোতে, আর এখন যাচ্ছি অন্ধকারের মধ্যে ওই কি যেন দেখলাম আমরা লাস্টে তালবাগান, বোসপুকুর থেকে এখন যাচ্ছি গড়িয়াহাট। সারা রাত জেগে ঠাকুর দেখার অভিজ্ঞতা আমারই প্রথমবার। তবে এটুকুনি বলতে পারি, স্যালুট সেই সকল মানুষজনদের যারা এই সারা রাত কঠোর পরিশ্রম করে উপার্জন করছে পুজোর সমস্ত আনন্দ ভুলে তাদের পরিবারের জন্য। আমরা পৌঁছে গেছি গড়িয়াহাট, আর এখন যাচ্ছি একডালিয়া, ওই সব জায়গাগুলো দেখতে। অনিন্দ বিং অনিন্দ, আগের ওইখানে প্রচুর জলের দোকান ছিল, কোল্ড ড্রিঙ্কসের দোকান ছিল। বললাম একটু খাই, গলাটা শুকিয়ে যাচ্ছে। বললো না এখন খাস না, আর দুটো দিনে ঘুরে নি। এবারে এই চত্বরে জলের দোকানই খোলাই নেই। হ্যাঁ দেখা যাক, মানে হাতের লোক কি পায়ে ঠেলা যদি কারোর কাছে শিখতে হয়। এই যে তোমরা কি নেবে? এই যে এখন কোল্ড ড্রিঙ্কস নেওয়া হচ্ছে, কারণ আমরা খুব টায়ার্ড। আমি নিচে স্লাইস। এত রাতেও দেখো ক্লিপ অ্যাক্সেসরিজ এর দোকান খোলা, তো কারোর লাস্ট মিনিট পুজো শপিং থাকলে করতেই পারো। এটা কি সিংহি পার্ক? না, আমরা এন্টার করছি একডালিয়া। কেউ বলবে না রাত্রির 2:30 বাজে, চতুর্থীর দিন। প্রচুর ভিড় আছে, লোকজন সবাই রয়েছে। চলো এন্টার করা যাক একডালিয়া এভারগ্রিন। একডালিয়া এভারগ্রিনের এবছরের থিম ছিল অরুণাচলেশ্বর টেম্পল, যেটা তামিলনাড়ুতে অবস্থিত। এই মণ্ডপে প্রবেশ করলেই চোখে পড়ে জীবন্ত মন্দিরের জ্যামিতিক রূপ। শিল্পের নিখুঁত কাজকে জানায় সত্যিই কর্নিশ। সত্যিই মনে হচ্ছিল পৌঁছে গেছি অরুণাচলেশ্বর টেম্পলে। এই ঠাকুর মানে অসাধারণ। মণ্ডপে প্রবেশ করলেই মনে হবে যেন দক্ষিণ ভারতের সেই বিশাল মন্দির আপনার চোখের সামনে দাঁড়িয়ে আছে। সূক্ষ্ম কারুকাজ, স্তম্ভের নকশা আর গম্বুজের ঐশ্বর্য একেবারে আপনাকে ভিন্ন এক আধ্যাত্মিক জগতে নিয়ে যাবে। কেন্দ্রে আছেন
মা দুর্গা। এখানে তাকে উপস্থাপন করা হয়েছে একেবারে তেজস্বিনী রূপে। দেবীর চোখে আছে দীপ্ত, মুখমণ্ডলে আছে অগ্নির মতো উজ্জ্বলতা, যেন অসুর বিনাশের আগুন তার শরীর থেকে ঝরে পড়ছে। এই রূপে মা যেন সর্বদা নিজেই বিরাজমান। এই রূপে মা যেন নিজেই ঘোষণা করছেন, আমি শক্তি, আমি আলো, আমি জ্ঞানের অগ্নি, আমাতেই শুরু, আমাতেই অন্ত। ম্যান্ডেটরি রিচুয়াল, ঠাকুর দেখা গেলে ফ্যানের সামনে দাঁড়িয়ে একটু 2 মিনিট হাওয়া খেয়ে তারপর বেরো। থ্যাংক গড এখানে কোনো গার্ড নেই, নাহলে এক্ষুনি বলতো বেরো 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 বেরো। একটা অ্যাস্থেটিক ভিডিওর চেষ্টা করছিল, এখানে দাঁড়িয়ে বেশি বাবলস গুলো উঠছে। কাকু বলেছে আমি ফোলা পড়ি না, দূর তোমরা নেবে না, পুরো ফ্লপ হয়ে গেছে, মোয়ে মোয়ে সিচুয়েশন। চলো, এখন বাজে রাতে 3টার, আমরা এন্টার করছি সিংঘি পার্কে। বেশি না, রাতে 3টে, অনলি 3টে। এই যে কলকাতার পুজোর লাইটিং শুরু হচ্ছে সিংঘি পার্ক থেকে। লাইটিংটা তো পুরো সার্কাস থিমে করা। এই যে সার্কাসে যে খেলাগুলো দেখানো হয়, হাতি মেরে সাথী, এই যে অনিন্দর বন্ধু, ওটা তুই। সিংঘি পার্ক পুজো মণ্ডপের এবছরের থিম ছিল নবচেতনায় অকাল বোধন, অর্থাৎ পুরনো ও নতুন, চেতনা ও উত্তরণ একে অপরের সাথে সংলাপে। মণ্ডপের কেন্দ্রে রয়েছেন দেবী দুর্গা। তিনি স্থির, মার্জিত এবং এক ধরনের নিস্তব্ধ শক্তি ধারণ করে আছেন। তার দৃষ্টিতে যেন নতুন চেতনার বাণী একেবারেই বিদ্যমান। এখন সিংঘি পার্কে আমরা দাঁড়িয়ে আছি, আর এই যে প্রতিমা, ভাবাই যাচ্ছে না সিংঘি পার্ক এখন দাঁড়িয়ে এইভাবে দাঁড়িয়ে রেখে আমরা ছবি ভিডিও তুলছি, যেটা রাত্রি 3টাতেই সম্ভব, তাও আজ চতুর্থী বলে। এখানে এখন দাঁড়িয়ে সিংঘি পার্কে দাঁড়িয়ে এরকম ফাঁকায় দাঁড়িয়ে এখন ঠিক করা হচ্ছে যে এরপর নেক্সট কোথায় কোথায় যাওয়া হবে আর কি। বাও, এবার আমরা এন্টার নিচ্ছি হিন্দুস্তান পার্ক। এখানে বেশ সুন্দর, পরপর বেশ কানেক্টেড। চলে, এখানে প্রচুর সুন্দর, প্রচুর লাইট আছে ছবি তোলার জন্য। কি সুন্দর লাইটিংটা করেছে। এবার আমি একটা রিলের মতো ভিডিও নেব। হিন্দুস্তান ক্লাবের এবছরের থিম ছিল চেতনায় রঙিন আলপনা। মণ্ডপে ঢুকতেই চোখে পড়ে প্রতিটা দেয়াল, ছাদে ফাঁকে ফোঁকে রূপ দেওয়া হয়েছে আলপনার। আলপনা শুধুমাত্র যে সাদা বা লাল রং দিয়ে হয় তা কিন্তু নয়, এখানে আলোর আলপনা দিয়ে শুরু। আমার ব্যক্তিগতভাবে এই মণ্ডপটি খুবই পছন্দ হয়েছে। এত সুন্দরভাবে প্রত্যেকটা জিনিসকে ডেকোরেট করা এবং খুব আর্টিস্টিক ওয়েতে এই মণ্ডপটাকে কিন্তু সাজানো হয়েছে। এখানে মা দুর্গা যেন একদমই চেতনাময় রূপে প্রতিষ্ঠিত। নিনাদহীন শান্তি, মুখে লয় ও দীপ্তি, একই সঙ্গে শ্রদ্ধা ও মাধুর্য মিশিয়ে দিচ্ছেন উপস্থিত সবাইকে। এখানে যেন মাকে দেখলে মনে হয় শুধু দেখতেই থাকি। আমাদের হিন্দুস্তান ক্লাব দেখা হয়ে গেছে, এবার যাচ্ছে জাস্ট অপোজিটে হিন্দুস্তান পার্ক, দেন ওখান থেকে বালিগঞ্জ কালচারাল, ত্রিধারা। আমার তো এখনই পাটা কেমন ব্যথা ব্যথা করছে এবার একটু। সেই যে এন্ট্রি করতে চলেছি হিন্দুস্তান পার্কে। সবাই চায়ে কনভার্ট হয়ে গেল, এখন আমরা খাচ্ছি চা, যেহেতু হোল নাইট তাই চাটা খুব ইম্পর্টেন্ট। আমরা পৌঁছে গেছি হিন্দুস্তান পার্ক সার্বজনীনে। এখানে একটা চশমা আছে, অনেক বছর লেন্স কার্ড প্রমোশন করছে এখানে। হিন্দুস্তান পার্কের এবছরের থিম ছিল লোকজ, অর্থাৎ বাঙালির গ্রামীণ জীবন, জনজীবন ও লোকশিল্পের সম্মিলিত চেতনাকে উদযাপন। মণ্ডপের প্রবেশ পথে দেখতে পাবেন গ্রামের পথচলা, সন্ধ্যার আলো, ক্ষুদ্র গোয়াল, বাঁশের জাম ইত্যাদি বিভিন্ন সুন্দর জিনিস। কিন্তু এখানে আমার মতে সব থেকে আকর্ষণীয় জিনিসটি হলো দেবী দুর্গার রূপ। এখানে মহিষাসুরকে দেখানো হয়েছে সম্পূর্ণ এক অন্য রূপে, আর এখানে দেবী যেন নিজেই তার ত্রিশূল তুলে দিচ্ছেন আমাদের ভারতবর্ষের সমস্ত নারীর হাতে অপরাধের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য।
মণ্ডপের গঠন, ধূসর মাটির রং, মাটির টালি, বাঁশ ও পাতখোলা কাঠামো সত্যি আপনাকে নিয়ে যাবে এক অন্য দুনিয়ায়। আর দেবী দুর্গার এই চোখের তেজ আপনার মধ্যে জাগিয়ে তুলবে আত্মরক্ষার দৃঢ়তা। হয়ে গেছে আমাদের এবার নেক্সট ডেস্টিনেশন, যেটা একটা কলকাতার খুব বিশাল সফিস্টিকেটেড পুজো যাকে বলা হয়, বালিগঞ্জ কালচারাল, যেটা হচ্ছে একদমই সেলিব্রিটিদের পুজো। বাট আমরা যে দর্শন বলছি আর কি, মানে এত সুন্দর ঘুরছি ফাঁকায় ফাঁকায়, এক এক জায়গায় দাঁড়িয়ে 5-10 মিনিট করে একদম ছবি ভিডিও তুলে। ভোর 4:30, সুনসান কলকাতার রাস্তা, একজনও কেউ নেই রাস্তায়, একটা কুকুরও নেই। সেই রাস্তা দিয়ে এখন আমরা হেঁটে চলেছি আমাদের পরবর্তী গন্তব্য বালিগঞ্জ কালচারালের দিকে। আলাদাই একটা অভিজ্ঞতা, অ্যাডভেঞ্চার। পুজোর ব্লগ, ভূতের ব্লগ না। আমি একটা মোশন ক্রিয়েট করছিলাম, মানে সত্যি একে দিয়ে কিছু হবে না, কিচ্ছু হবে না, পুরো ফ্লপ। এটা একটা ছোট্ট প্যান্ডেল বালিগঞ্জ কালচারালের আগে, যা থিম করেছে এরকম কেদারের মন্দির। চলো ভেতরটা দেখি। বাবা কাল ভৈরব। এখানেও দেখতে পেলাম মায়ের সেই তেজস্বিনী রূপ, অসুর নিধনের যে রূপ, যাকে আমরা ছোট থেকে দেবী দুর্গা পুজোয় দেখে আসি, সেই রূপ। বাইরে আবার কি সুন্দর নন্দীদেবও করেছে, বাহ দারুণ। ছোট্টর উপর কিন্তু অসাধারণ করেছে। আর যে ক্লাবটা করেছে সেটা হচ্ছে এই যে ফ্রেন্ডস ইউনিয়ন। তোমরা এটা অবশ্যই দেখো, কেউ মিস করো না, খুব সুন্দর করেছে, ছোট্ট সিম্পল বাট ভীষণ সুন্দর। আমরা পৌঁছে গেছি বালিগঞ্জ কালচারালে। বালিগঞ্জ কালচারালের পুজো না দেখলে কিন্তু সাউথ কলকাতা থেকে যায় অসম্পূর্ণ। আর এবছর তাদের 75তম বর্ষের উদযাপন। তাদের থিম ছিল এবছর প্রথা। মণ্ডপে প্রবেশ করলেই চোখে পড়বে প্রথার ছোঁয়া, প্রতিটি আঙিনায়, প্রতিটি নকশায়, প্রতিটি প্রদীপের রেখায়। আলপনা, পটচিত্র, কাঠের কারুকাজ সবকিছুই যেন সেই পুরাতন প্রথার কথা বলেছে, যা প্রজন্ম থেকে প্রজন্মে চলে এসেছে, যা আমাদের সংস্কৃতির শেখর। বালিগঞ্জ কালচারাল প্যান্ডেল শুধু একটা পবিত্র মঞ্চই নয়, এটা একটি আহ্বান। চলো ফিরে যায় আমাদের প্রথার পথে, চলো দেখি কোন প্রথা আজও জীবিত। মণ্ডপের কেন্দ্রেই রয়েছেন মা দুর্গা। তিনি প্রথা রক্ষাকারী রূপে প্রতিষ্ঠিত। অতীতে যেমন মানুষ প্রথার আলোয় চলেছে, তেমনি আজও আমরা সেই আলোকে স্বীকার করি। মা দুর্গা এখানে যেন কথা বলছেন। প্রথা শুধু নিয়ম নয়, প্রথা আমাদের গল্প, আমাদের ইতিহাস। আপডেট ভোর 5টা। কৃষ্ণদিদা একটু হাই তুললো এতক্ষণে, আমার চোখটা একটু জুড়িয়ে এসেছিল, বাট চা খাওয়ার পর আমার এনার্জি ইজ ব্যাক। আর এখন যাচ্ছি আমরা সমাজসেবী সংঘ দেখতে। মানে এত আনন্দ হচ্ছে, তো ফাঁকায় ফাঁকায় জায়গাগুলো দেখছি, এখনো বিশ্বাসই করতে পারছি না। আবার সিরিয়াসলি মানে এদের দুজনকে থ্যাঙ্কস, এদের জন্য আজকে আমাদের এই প্ল্যানটা হলো, অ্যান্ড আই এম সো হ্যাপি। আমরা পৌঁছালাম সমাজসেবী সংঘের প্যান্ডেলে। এই সংগঠনটা গড়ে উঠেছিল সমাজ সেবা এবং ঐক্য নিয়ে কাজ করার জন্য। এবছর তাদের থিম ছিল পথের পাঁচালী। বাংলার গ্রামীণ জীবন, সাদামাটা কাহিনী এবং মানুষের আন্তরিকতার মেলবন্ধনেই তৈরি হয়ে উঠেছে এই পূজা মণ্ডপ। মণ্ডপে ঢুকলেই চোখে পড়বে পাহাড়ি পথ, ধুলোমাখা গলি, বাঁশের ঘর, ছোট ছোট ছাদ ও ছোট গাছের ছায়া, সব মিলিয়ে যেন এক ছবি, যেখানে মানুষ ও প্রকৃতি একাকার। মণ্ডপের কেন্দ্রেই রয়েছেন দেবী দুর্গা, সরল সৌন্দর্য, একেবারেই শান্ত মুখাবয়ব। মাটির ছোঁয়া তার পায়ের কাছে। এখানে তিনি যেমন গ্রামীণ মায়ের রূপে অবস্থান করেছেন, তেমনি দেবী শক্তি ও করুণা রূপেও প্রতিষ্ঠিত। এখানে অসুর হিসেবে দেখানো হয়েছে রানীর মুকুট, অর্থাৎ ব্রিটিশ শাসনকে। আস্তে আস্তে সকাল হওয়া শুরু করছি, আর আমাদের প্যান্ডেল হবে অলমোস্ট ডান। এই যে বাইরে কিন্তু সকাল হওয়া শুরু হয়ে গেছে। এখন কটা বাজে এক্স্যাক্টলি? 5টা করে। দেখেছ 5টা কেমন দেখতে হয়? এই যে প্রথম দেখলো অনিন্দ জীবনে আজকে অ্যাচিভমেন্ট। রাত জেগে 5টা। এবারে আমাদের আছে লাস্ট ডেস্টিনেশন ত্রিধারা। ত্রিধারা দেখে আজকে আমাদের চতুর্থীর পুজো প্যান্ডেল হপিং বন্ধ করব। সকাল হয়ে গেছে। গুড মর্নিং। সব এলইডি বোর্ড লাগিয়ে। গুড মর্নিং। তুই এদিকটা দেখা, এলইডি বোর্ড করে দিয়েছে উপরে করে। ও ইয়া, আর এই যে ত্রিধারা।
আমরা এন্টার করছি ত্রিধারা। সো ত্রিধারার এবারে থিম একটা ভৈরব মন্দির, আর এই হচ্ছে এন্ট্রান্স। আজকের আমাদের প্যান্ডেল হোপিংয়ের লাস্ট প্যান্ডেল ছিল ত্রিধারা, এবং আমার দেখা আজকের শ্রেষ্ঠ প্যান্ডেল হলো এই ত্রিধারা। ভোরবেলায় যখন সূর্যের আলো সবে উঠবে করছে, সেই মুহূর্তে আমরা পৌঁছে গেছি ত্রিধারায়। আর ত্রিধারার এবছরের থিম ছিল ভৈরব মন্দির, কিন্তু ওদের পাতায় বা ইনস্টাগ্রামে আমি দেখলাম ওদের যে থিমের নাম দিয়েছে সেটা হচ্ছে চলো ফিরি। আমি ঠিক খুব একটা রিলেট করতে পারিনি ওদের থিমের সাথে, কিন্তু এটুকুনি বলতে পারি যে মন্দির তারা প্রতিষ্ঠিত করেছিল, সত্যি দেখে মনে হচ্ছে কোনো একটা রিয়েল ভৈরব মন্দিরে আমরা প্রবেশ করেছি। এখানে মা দুর্গার যে মূর্তি রয়েছে সেটা সম্পূর্ণ কোষ্ঠী পাথরে রূপদান করা হয়েছে, যেটি অসাধারণ। ফাইনালি আমাদের আজকে চতুর্থীর প্যান্ডেল দেখা এখানেই শেষ করছি। এখনো কটা বাজে এক্স্যাক্টলি? 5:35। এবার জাস্ট ক্যাব বুক করবো and then বাড়ি গিয়ে পুরো টানা ঘুম। আজকে মতো ব্লগটা এখানে শেষ করছি। তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন ব্লগে খুব তাড়াতাড়ি। আমাদের পুজো সিরিজের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে, আর ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।